সামনেই বিধানসভা নির্বাচন, নবদ্বীপ বিধানসভার সম্ভাব্য প্রার্থী হিসেবে আপনার নামও শোনা যাচ্ছে। আপনি কি সত্যি টিকিট পেতে চলেছেন নাকি পুরোটাই গুজব? আমার মতন সাধারণ কর্মীর পক্ষে বলা সম্ভব না যে টিকিট কে পাবে। এটা দল ঠিক করবে। দলে যারা আছেন মাথায় তারা চিন্তাভাবনা করবেন কাকে দেওয়া যায়। আপনি জানেন একটা এমএলএর কাজ কি কি? এমএলএর মূল কাজ হচ্ছে সরকারি যে পলিসিগুলো আছে এটা জনসাধারণের কাছে পৌঁছানো, লোকাল উন্নয়নের জন্যে প্রজেক্ট তৈরি করে সরকারের কাছে স্থাপন করা, সেটাকে পাস করে বের করে এনে সাধারণ মানুষের স্বার্থে সেই কাজটা করা। আপনার সম্পর্কে একটি মারাত্মক অভিযোগ আছে। বলুন। আপনি নাকি জমি মাফিয়া। আমি জমির ব্যবসা করি, ব্যবসা তো বলা যায় না, আমরা অ্যাকচুয়ালি বুকার। আপনাকে অনেক সময় দেখা যায় সমাজসেবা করতে। এই সমাজসেবা আপনি যে করেন এটা কি রাজনীতির স্বার্থে করেন? এই যে সমাজসেবা করতে যে অর্থ লাগে সেই অর্থ কিভাবে আসে, জোগাড় কিভাবে করেন? দেখুন, সমাজসেবাটা এটা আমার ভালো লাগে, কারণ একটা টাইম ছিল আমরা খেতে পেতাম না, আর বেশিরভাগ ইনকামের টাকাই আমার এই মন্দির মসজিদ আর মেয়ের বিয়েতে গিয়েছে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে বিনা পানি ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কৃষ্ণনগর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন ডিজি বাংলা। ডিজি বাংলার বিশেষ অনুষ্ঠান টক বাংলা। আজকে টক বাংলাতে আমরা পেয়ে গেছি নদিয়া জেলা পরিষদের মেম্বার শ্রী পলাশ ঘোষ। পলাশবাবুকে প্রথমেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। পলাশবাবু, আমাদের স্টুডিওতে যখন কেউ প্রথম আসে তাকে আমরা জিজ্ঞাসা করি যে পলিটিক্সে কিভাবে এলেন। তা আপনাকেও জিজ্ঞাসা করছি, আপনি কিভাবে পলিটিক্সে এসেছিলেন এবং আপনার পলিটিক্যাল গুরু কে ছিল? 2008 সাল থেকে দল করি, তৃণমূল দল। তার আগে আমার দাদা করতো, দাদা তো মারা গেছেন, দাদার দেখা দেখি আমি দল করি। তারপরে একটা টাইম তো খুব দুর্দিনের মধ্যে আমাদের চলেছে। প্রথমে তো চায়ের দোকানে কাজ করেছি, তারপরে আপনার মুদিখানা দোকানে কাজ করেছি, সবজির ব্যবসা করেছি, অনেক কিছু করার পরে তারপরে এই জমির ব্যবসা শুরু করি। 3,40,000 টাকা আমার পুঁজি ছিল। আমার যে বাড়িটা ছিল ওই বাড়িটাও একজনের থেকে আপনার মানে বন্ধক দিয়ে রেজিস্ট্রি করে দিয়ে টাকা নিয়ে এই টাকা দিয়ে জমির ব্যবসাটা শুরু করা। তা ওই একটা জায়গা ভালুকা, একটা শর্টডাঙ্গা বলে একটা জায়গা ছিল, ওখানে প্রথম জায়গাটা কিনি। ওখানে 11 বিঘা জমি 17 লাখ টাকায় আমার সঙ্গে দাম হয়। তো আমার 3,40,000 টাকা পুঁজি। তো একটা বাইরে টানা দিয়ে জায়গা করে নিলাম। তো একটা জমি বিক্রি করলাম, 4 বিঘা মতো বিক্রি করলাম, আমার একটা টাকা হলো। তা মালিকের টাকা মিটিয়ে দেওয়ার পরে আমার একটা লাভ হলো, সেই থেকে আস্তে 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 একটা পুঁজি হয়ে গেল। তো এখন আস্তে আস্তে এইভাবে চললাম। ধরে মানুষের জন্য এই সাহায্য, এই মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, এখানে পুজো হচ্ছে, ওনার মেয়ের বিয়ে হচ্ছে, এসব করতে করতে আস্তে 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 দলের হয়েই করতে শুরু করলাম। 2023 সালে যখন আপনার এই পঞ্চায়েত ভোট আসে তখন সবাই আমাকে ধরলো 4টে পঞ্চায়েত থেকেই যে এবার তোমাকে প্রার্থী হতে হবে, আমরা অন্য কাউকে মানবো না, তোমাকে প্রার্থী হতে হবে। তা আমি বললাম আমি ব্যবসা করি, দলের সঙ্গে তো আমি সবসময় আছি, তোমাদের যেটা লাগে আমি তো করি তোমাদের জন্য, দলের জন্যও করি। তা আমি এর মধ্যে যাবো না, তোমরা অন্য লোককে প্রার্থী করো, আমি দলের হয়ে সাপোর্ট করবো, যতটা করার আমি করবো। তাই কেউ শুনলো না, বললো না তোমাকে করতে হবে, চলো। তো তখন আমি বললাম যদি দল টিকিট দেয় তাহলে আমাকে দাঁড়াতে হবে, আর তোমরা যদি চেষ্টা করো, পারো, তাহলে চেষ্টা করো, দাঁড়াবো, অসুবিধা নেই। তাহলে যদি তোমাদের ভালো হয়, দলের ভালো হয়। তো তখন সবাই রাজি হলো, আমিও রাজি হলাম। তারপরে আস্তে আস্তে একটা জায়গা হলো, হওয়ার পরে আমি টিকিট পেলাম। তো তখন ওই নবজোয়ার শুরু হয়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহেবের নবজোয়ার প্রোগ্রাম শুরু হয়। তো তখন আমাকে চেয়ারম্যান সাহেব বলল কালীগঞ্জ ভোট হবে, ওখানে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইয়েতে লোক থাকবে, আইপ্যাকের লোক থাকবে, ভোট হবে, এই ভোটে যে জিতবে সেই প্রার্থী হবে। আর কেউ এখানে প্রার্থী নিজে নিজে কোথাও, মানুষে ভোট দিয়ে যাকে ভোট দিয়ে জিতাবে সে প্রার্থী হবে। তো যাই হোক, ভোটাভুটি হলো। 112টা ভোটের মধ্যে 87টা আমি পেলাম, আর 12টা আর একজনা পেলো, আর 5টা একজন পেয়েছিল, বাদ বাকি ভোট ক্যান্সেল হয়েছিল। যাই হোক, আমি 87টা পেলাম। তা পাওয়ার পরে আমি তো চলে আসলাম। 87টা ভোট পেলাম, এটা পরে জানতে পারলাম আর কি। তা ভোটাভুটি হয়ে গেলো, আমি বাড়ি চলে আসলাম। পরের দিন সকালবেলা উজ্জ্বল জেঠু আমার বাড়িতে লোক পাঠালো যে তোমাকে এক্ষুনি দেখা করতে বলেছে মন্ত্রী বাড়িতে। তো আমি এবার চেয়ারম্যান সাহেবকে ফোন করলাম যে ওনাকে যেতে বলছে। বলছে ঠিক আছে যাও, উনি আমাদের মন্ত্রী, ওনার সঙ্গে দেখা করো। তো যখন গেলাম তখন জেঠু আমাকে বললো, উজ্জ্বল জেঠু যেরকম ভোটাভুটি হয়েছে, তুই জিতেছিস, তুই প্রার্থী, তুই দেওয়াল টেওয়াল লিখে রেডি হ। এবার এখানে যখন ভোট হলো তখন সিপিএম আর বিজেপি মিলে ভালুকা পঞ্চায়েতে ছাপ্পা করলো। ভালুকা পঞ্চায়েতে মুসলিম ভোট আছে 5,000, সেখানে আমি ভোট পেলাম
হাজার, বাদবাকি সিপিএম আর বিজেপি ছাপ্পা করে নিয়ে নিল। এবার সকাল থেকে সবাই হাঁটছে, আমাদের তো রাতে কোনো না, রাত তখন 1:30 2 বাজে, আমরা হাঁটছি। তারপরে আমার এক ভাই বেরিয়ে এসে বললো, দাদা আমরা 560 ভোটে আগিয়ে আছি, তুমি এবার চলো ভেতরে। বললাম তোরা যা, আমি যাচ্ছি। আমি তো বাইরে দাঁড়িয়ে আছি। এবার আমাদের লোক কম, বিজেপির লোক আছে 120টা 40টা টেবিলে, আর আমাদের আছে 40টা টেবিলে 40টা লোক। বিজেপির বাইরে 300 লোক, আমাদের কোনো লোক নেই। সবার মন খারাপ হয়েছে, হেঁটে গিয়েছে। এবার সবাই ভাবছে হয়তো আমিও হেঁটে যাবো। কিন্তু রাত 1:30টার পরে যখন বাইরে আমার ভাই এসে বললো, দাদা আমরা 560 ভোটে আগিয়ে আছি, তুমি চলালাম, তোরা যা, আমি যাচ্ছি, আমি বাইরেই থাকছি। অনেক বিজেপির লোকজন হচ্ছে, বাইরে বেরাবি না, বাইরে বেরোলে মারধর করতে পারে, তোরা ভেতরেই থাক, তারপরে আমি যাচ্ছি। তার ঠিক আধ ঘন্টা পরে বললো, দাদা আমরা 1400টা আগিয়ে আছি। তারপরে আমি আস্তে আস্তে ভেতরে গেলাম। তারপরে আমরা 2560 ভোটে আমি জয়ী হই। এবার বিডিও সাহেবকে আমরা সবাইকে বললাম যে বিডিও সাহেব তাহলে আমাদের সার্টিফিকেট দিয়ে দেন। তো বিডিও সাহেব বলছে যে আমি 2 দিন ধরে পলাশদা আমাদের ঘুম নেই, খাওয়া নেই, সার্টিফিকেট আপনি কালকে বিকালে এসে নেবেন। তারপর আমার সঙ্গে একজন ছিল, সে আবার বললো, তাহলে বিডিও সাহেব আপনি এক কাজ করুন, মাইকে অ্যানাউন্সটা করে দিন যে পলাশ ঘোষ জয়ী। তা বললো ঠিক আছে, করে দিচ্ছি। জয়ী ঘোষণা করে দিল। ভোরবেলায় আমরা বাড়ি আসলাম। তারপরে আমি ভোটে জিতে আসলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে মানুষের কাজ করা শুরু করলাম। গুরু বলতে প্রথমে আপনার বলি, বেওয়ান শাহ চেয়ারম্যান নবদ্বীপ, উনি আমি জেঠু জেঠু বলে ওনাকে ডাকি, শ্রদ্ধেয় লোক, সম্মান করি আমি। নন্দ জেঠুকেও সম্মান করি, উজ্জ্বল জেঠুকেও সম্মান করি। এখন গুরু তো এনারাই আমার গুরু। তো আর ওই হাত ধরে নিয়ে রাজনীতি শেখানো যায় না, গুরুর পেছন পেছন ঘুরেই রাজনীতি শিখতে হয়। গুরু কীভাবে চলে, গুরু কী বলে, গুরু কী করতে চাই, এইগুলো দিয়েই রাজনীতি শুরু হয়। তো এই 3 জনকেই গুরু মানা যায় বা মানি আমি, এটাই বলতে পারবো আপনাকে। সর্বোপরি তো আমাদের জননেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি হচ্ছে পরম গুরু, আমাদের সবার গুরু উনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইনাদের ইয়েতেই তো আমরা চলি, উনি যেভাবে বলবে সেইভাবেই আমাদের চলতে হবে। আর অ্যাকচুয়ালি শুনুন, এই ভোটে দাঁড়িয়ে আমি জিতলাম ও জিতলাম এই কোনো ব্যাপার না। ভোট কিন্তু মমতা ব্যানার্জি দেখেই হয়। আর জোড়া ফুল চিহ্নেই লোকে ভোট মারে। ওই আমি বড় নেতা, আমার কোনো দাম নেই, দাম কিন্তু জোড়া ফুলের আর মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনি জেডপির মেম্বার হিসাবে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কাজ কী করেছেন? দেখুন, সাধারণ মানুষ তো আমাদের কাছে আসে, আমরা যেহেতু মেম্বার, আমাদের ভোট দিয়ে জিতিয়েছে, এদের অনেক চাওয়া পাওয়া থাকে। এবার এই 2.5 বছরের মধ্যে যতটা কাজ জেলা পরিষদ থেকে আমরা পেয়েছি বা জেলা পরিষদ করেছে, টোটাল কাজটাই সব জায়গায় ভাগ করে আমি দিয়েছি। চলছে কাজ, সামনের দিন আরও কাজ হবে। হ্যাঁ, বেশি চাহিদাটা থাকে আপনার রাস্তা, ড্রেন, তারপর আপনার স্কুলের গেট লাগাতে হবে, লাইট লাগাতে হবে, রাস্তার মোড়ে লাইট দিতে হবে, এইসবগুলো বেশি থাকে। তবে হচ্ছে কাজ, আরও সামনে হবে। আর 2.5 বছরে যেটুকু বাকি আছে ওটুকু আমি কমপ্লিট করে দেবো। আপনি বললেন 2.5 বছর হয়েছে, এখনও 2.5 বছর বাকি আছে। এই যে 2.5 বছর বাকি আছে, সেখানে আগামী দিনে ওখানকার মানুষ আর কি কি পেতে চলেছে? এবার আমার যেটা ইচ্ছা আছে, সামনে ধরুন কিছু কিছু রাস্তা এখনও মাটির আছে, সেগুলো সামনের দিনে সব পিচ হবে। তারপরে ধরুন অনেক মসজিদে আপনার ওই মসজিদে যেগুলো আপনাকে গোরস্থান যেগুলোকে বলা হয়, অনেকের পাঁচিল দেওয়া নেই, এই পাঁচিলগুলো হবে। তারপরে আপনার অনেকের খেলার মাঠে আপনার একটা পায়খানা বাথরুম লাগে, এগুলো সব করা হবে। নানান রকম কাজ যে যেরকম আসবে সেইভাবে করা হবে। দেখুন, কাজের তো শেষ নেই, জোয়ানিয়া ভালো কাজ দে পাড়া রুই পুকুর। তা যতটা কাজ হয়েছে আরও বেশি কাজ ওই 2.5 বছরে করার চেষ্টা করব বা করব। মানুষের কোনো অসুবিধা থাকবে না, আর কোনো চাওয়া পাওয়ার জায়গাটা আমি রাখবো না। সামনের দিন যদি আমাকে আবার প্রার্থী করে, কেউ যেন আমায় গালাগালি না দেয় যে এই লোককে ভোটে দাঁড় করে কিছুই করেনি, সেই জায়গাটা আমি পরিষ্কার করে রাখবো। আর এমনিতেও যখন কাজ আসে, আমি ওই যে বুথে কাজ হয় সেই বুথ সভাপতি মেম্বারদেরকে আমি ডেকে কন্ট্রাক্টরদের সঙ্গে কথা বলিয়ে দিই যে কোথায় কীভাবে কী করবা, কোনটা সুবিধা হবে, তাদের সঙ্গে কথা বলে নাও। আমার এই পঞ্চায়েতে যারা কন্ট্রাক্টররা কাজ করেছে, কারোর কোনো আমার প্রতি কোনো অভিযোগ নেই যে বলা যায় আমাদের সঙ্গে ঝামেলা করেছে বা কিছু করেছে, ওসব কোনো ব্যাপার নেই। কারণ আমি সবাইকে সেইভাবে বলি যে সঠিক কাজ করবা, সঠিকভাবে তুমি করবা, কারোর সঙ্গে ঝামেলা করবা না। সামনেই বিধানসভা নির্বাচন, নবদ্বীপ বিধানসভার সম্ভাব্য প্রার্থী হিসেবে আপনার নামও শোনা যাচ্ছে। আপনি কি সত্যি টিকিট পেতে চলেছেন নাকি পুরোটাই গুজব? নবদ্বীপ বিধানসভায় বিজেপিকে হারানোর জন্য কে প্রার্থী হবে, এটা আমার মতন সাধারণ কর্মীর পক্ষে বলা সম্ভব না যে টিকিট কে পাবে। এটা দল ঠিক করবে, দলে যারা আছেন মাথায় তারা চিন্তাভাবনা করবেন কাকে দেওয়া যায়। এটা আমি ঠিক করতে পারবো, আমি বলতে পারবো না।
বিধানসভা ভোটের আগে নাম বহু মানুষের শোনা যাবে। এবার সব মানুষ তো আর প্রার্থী হতে পারবে না। প্রার্থী তো দল যারা আমাদের আছেন মাথায় বসে তারা চালান। মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, এনারা চিন্তাভাবনা করবেন কাকে দেওয়া যায়, সেইভাবে হবে। হ্যাঁ, দল যাকে টিকিট দেবে, যে প্রার্থী হবে, আমরা কর্মী হিসাবে দিনরাত খেটে তাকে জিতানোর দায়িত্ব আমাদের। আমাকে যদি দায়িত্ব দেয় তুমি 5টা বুথ দেখে দাও, 5টা বুথ আমাকে দিনরাত খাটতে হবে, আমার বুথ আমাকে বের করতে হবে, জিতাতে হবে। আমার মতন একটা সাধারণ কর্মী, আমি সাধারণ কর্মী বলেই আপনাকে বলছি, আমাকে যদি দল দায়িত্ব দেয় বা আমাকে টিকিট দেয়, তাহলে তো আমাকে দলের জন্য দিনরাত খাটতে হবে বা সবাইকে নিয়ে আমাকে চলতে হবে, সব জায়গায় ঘুরতে হবে, ঘুরে আমাকে দলের সম্মান বাঁচাতে হবে। নতুন নবদ্বীপ বিধানসভা বরাবর যেতে আমার নন্দ জেঠু ছিল, উনি চালিয়েছেন 25 বছর, এখনও চালাচ্ছেন। প্রার্থী যেই হোক সে গার্জেন হিসেবেই থাকবে। এবার দলের হয়ে আমাদের সবাইকে খাটতে হবে, আমরা যেহেতু কর্মী, মাথার ওপরে তেনারা আছেন। এবার ওনাদের কথাও আমাদের শুনে চলতে হবে আর দলকে জিতাতে হবে। এটাই কাজ একটাই, দলকে জেতাতে হবে, মমতা ব্যানার্জি হাত শক্ত করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে হবে। দ্বিতীয় কোনো কাজ নেই। যদি আমাদের এমএলএ সাহেব নন্দবাবু, যদি নন্দু জেঠু বলি আমি, নন্দবাবু বলাটা হয়তো আমার ঠিক হবে না, আমি জেঠু বলেই ওনাকে প্রণাম করি। যদি উনি টিকিট পাই তাহলে তো কোনো কথাই নেই, আমাদের খাটতে হবে, যেভাবে খেটেছি আমরা আরও চেষ্টা করবো খাটার জন্যে। কারণ উনি টিকিট পেলে আমাদের আর কারোর কোনো মানে মনের মধ্যে কোনো কিন্তু থাকবে না, সমস্যা নেই কোনো, সবাই খাটবেন। কারণ উনি 25 বছর ধরে চালাচ্ছেন আমাদের, আর আগামী দিনে উনিও চালাবেন, তো ওনার জন্য করতে হবে। পলাশবাবু, আপনি বলছেন ঠিক আছে, আপনি জানেন একটা এমএলএর কাজ কী কী? আমরা যারা রাজনীতি করি, আমরা জনপ্রতিনিধি হয়েছি, কার কী কাজ, একটা মেম্বারের পঞ্চায়েতে কী কাজ আছে, মেম্বার কীভাবে প্রধানকে বোঝাই, আমি জেলা পরিষদের মেম্বার, আমি এসে সভাধিপতিকে বোঝাই, এমএলএও ঠিক মুখ্যমন্ত্রীকে এভাবে বোঝাই, একই সিস্টেম জানবো না, কারণ তো সাধারণ ব্যাপার। এমএলএর মূল কাজ হচ্ছে সরকারি যে পলিসিগুলো আছে এটা জনসাধারণের কাছে পৌঁছানো, লোকাল উন্নয়নের জন্যে প্রজেক্ট তৈরি করে সরকারের কাছে স্থাপন করা, সেটাকে পাস করে বের করে এনে সাধারণ মানুষের স্বার্থে সেই কাজটা করা, যে এমএলএ সাহেব এটা করেছে। বিধানসভাতে স্থানীয় যে সমস্যাগুলো আছে সেইগুলো বিধানসভাতে তুলে ধরা। প্রথমে তো আপনার, আমি জেলা পরিষদের মেম্বার হয়েছি, আমি তো আগে ছিলাম না, প্রথমে তো সব শুরু হওয়ার পরে তো সবাই সব বুঝতে পারে যে কীভাবে কী করতে হবে। এটা যখন হবে সে তখন সেইভাবে চলতে হবে, বোঝানোর লোকও থাকবে, নিজেকেও বুঝতে হবে। আপনার সম্পর্কে একটি মারাত্মক অভিযোগ আছে, বলুন। আপনি নাকি জমি মাফিয়া, এই বিষয়ে আপনি কী বলবেন? আমি জমি মাফিয়া না, জমি মাফিয়া ভাষাটা অন্য, যে আমি জোর করে জমি দখল করে নিই। আমি জমির ব্যবসা করি, ব্যবসা তো বলা যায় না, আমরা অ্যাকচুয়ালি বোকার। জমির কোনো ব্যবসা না, ল্যান্ডের কোনো ব্যবসা হয় না, আর সে লাইসেন্স আমাদের কারণ নেই। এগুলো যে বলছে সে হয়তো এই ব্যাপারে জানে না যে জমি কোনো দিন জোর করে, এখন আগে হতো এটা, আজ থেকে 30-40 বছর পিছিয়ে গেলে তখন আপনি যেতেন, আপনার টিপসাপ নিত আর কাগজে সই করাতো, জমি রেজিস্ট্রি হয়ে গেল। কিন্তু এখন তো সিস্টেমটাই আলাদা, আপনার কোয়ারি হবে, আধার কার্ড যাবে, ভোটার কার্ড যাবে, প্যান কার্ড যাবে, আপনার সঙ্গে আপনার দলিলের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার, কেস ম্যাপ করে মিলানোর পরে আপনি রেজিস্ট্রি করতে পারবেন। আপনার জমি দাবি দখল করতে পারবো না। জমি মাফিয়া কাকে বলে? লোকের জমি দখল করা, জোর করে নেওয়া। তো সেরকম কোনো এলিগেশন যদি আমার বিরুদ্ধে থাকে, একটা লোক আমাকে দেখাক যে পলাশ ঘোষ এই কাজটা করেছে, এই লোকটার জমি দখল করে নিয়েছে, একটা দেখাক, পারবে? ও যে বলছে যেগুলো, এগুলো যারা করছে এগুলো একটা হিংসা, অন্য কিছুই না, ওটা দুর্নাম করি। আমার তো কোনো দুর্নাম নেই, এই দুর্নামের জন্য এগুলো করে বেড়াচ্ছে। তা আপনি যদি মনে করেন প্রমাণ করবেন, আমি একদিন টাইম দেন, আপনার চ্যানেল নিয়ে প্রত্যেক বাড়ি আমি নিয়ে যাচ্ছি আমি কী করেছি দেখবেন। এইসব বলা হচ্ছে কি, এক শ্রেণীর মানুষ থাকে ওই লোকের নিন্দা করার জন্য। দেখুন, আমরা সারাদিন কর্ম নিয়ে থাকি, রাজনীতি করতে হয়, কর্ম করতে হয়, আমরা কারোর নিন্দা করবো সেই টাইমটা আমাদের নেই। যাদের কাজ নেই তারা এগুলো করবে, আর ওতে কিছু যায় আসে না। ওই ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, আমি একদিন শুনছিলাম, আমার মা বলছিল যে ভগবান শ্রীকৃষ্ণ মুনিশ ভাড়া করে নিয়ে এসে দুর্নাম করাতো, তাতে নাকি তার সুফল হতো। তো এই লোক আমার পয়সা দিয়ে এমনি আমার দুর্নাম করতে, তো ভালো জিনিস করুক না। আর একটা জিনিস শোনেন, আমি রাজনীতিতে তো ওই জেডপি মেম্বার 2.5 বছর হয়েছি, তার আগের থেকে আমি দল করি। তো জেডপি মেম্বার হয়ে আমি যখন প্রচারে বেরিয়েছি, আমার সঙ্গে 400-500 করে লোক ঘুরতো,
যারা রাজনীতিতে আমার সঙ্গে পেরে উঠছে না, দেখছি কোনো দিকেই এর সঙ্গে পারা যাচ্ছে না, মানুষের পাশে সবসময় থাকছে, তাহলে এর ক্ষতি করতে গেলে কী করা যায়? তখন বসে বসে শয়তানি বুদ্ধি খাটিয়েছে, ঠান্ডা মাথায় বসে এসি ঘরে খেয়েছে, এসি ঘরে বসেছে, বসে এইসবগুলো করে কলকাতা পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাই এদের ধন্যবাদ জানাই এটা পৌঁছানোর জন্য। আমি খুব খুশি হয়েছি, ভালো হয়েছে এটা। আপনাকে অনেক সময় দেখা যায় সমাজসেবা করতে। এই সমাজসেবা আপনি যে করেন, এটা কি রাজনীতির স্বার্থে করেন? 1 নম্বর। আর 2 হচ্ছে, এই যে সমাজসেবা করতে যে অর্থ লাগে, সেই অর্থ কিভাবে আসে, জোগাড় কিভাবে করেন? দেখুন, সমাজসেবাটা এটা আমার ভালো লাগে, কারণ একটা টাইম ছিল আমরা খেতে পেতাম না, পয়সার অভাবে স্কুলে যেতে পারিনি, লোকের দোকানে কাজ করেছি, আমার দিদির বিয়ে হয়েছে আমরা চাঁদা তুলে বিয়ে দিয়েছি। তো এইসব জিনিসগুলো যখন দেখি কেউ এসে কোনো মেয়ের বাবা এসে যখন বলে যে বাবু আমার মেয়ের বিয়ে আছে, তুমি আমাদের এই সাহায্যটা করো, তখন কিন্তু সে যদি বলে 20 কিলো চাল দাও, আমি সেখানে 1 কুইন্টাল পাঠাই, কারণ এই কষ্টটা তো আমি পেয়েছি, আমি জানি, যার ধরুন এগুলো করি আর আমার ভালো লাগে। আর বেশিরভাগ ইনকামের টাকাই আমার এই মন্দির মসজিদ আর মেয়ের বিয়েতে গিয়েছে। আপনি যদি মনে করেন যে প্রমাণ করান, আপনার টিম নিয়ে আপনি আসুন, আমি বাড়ি বাড়ি ঘুরে দেখিয়ে দিচ্ছি। অন্য লোক কী করে, 10 টাকা লজেন্স দিয়ে 20 বার মিডিয়া নিয়ে এসে দেখাই, ফেসবুকে দেখাই, কিন্তু আমি এসবগুলো করি না। এই যে এখন এই রাজনীতি করতে হচ্ছে, এইগুলোকে আমার এখন ভাষাতে হচ্ছে এগুলোকে, যে আমি এই করেছি, আমি বড় মহাপুরুষ, আমি মানুষের জন্য করেছি, এখন তোমরা আমার জন্য হাততালি দাও। কিন্তু এটা তো ঠিক না। আমি আপনার দান করবো, লোকে জানবো কেন? কিন্তু এইভাবে আমি করেছি। আমি যা করেছি নদীয়া জেলায় কারণ নেই। যেরকম ধরেন আমি নবদ্বীপ থানায় আজ থেকে 7 বছর আগে 20 লক্ষ টাকাতে আমি বৈঠকখানা করে দিয়েছি। ঢুকেই দেখবেন 3 তলা বিল্ডিং ওটা আমার করে দেওয়া, আমার খাটনির পয়সায়। কোতোয়ালি থানাতে আমি করে দিয়েছি সিভিক থাকার ঘর। যখন রক্তিমবাবু ছিল পেছনে একটা ঘর করে দিয়েছি, পরে উনি আসলো, উনি বললো আমার এটা ছাদ পাত দিয়ে করে দিতে হবে। আমি যতদূর পাঠিয়ে দিয়েছি, ওনারাও করেছে। তো এরকম বহু আছে। আমাদের রেজিস্ট্রি অফিসে ওই বসার জায়গা ফাঁকা সব আমার করে দেওয়া। এত মনেও তো নেই কোথায় কী হয়েছে। এই যেরকম আমরা কৃষ্ণনগর কদমতলা ঘাট আছে, ওখানে একটা মন্দিরে এক গোসাই একদিন আমাকে গিয়ে বললো, দাদা আমাদের রড হারিয়ে দিয়ে তোমাকে মোট 80,000 টাকার মাল দিতে হবে। ঠিক আছে, নাও, কী করে দিয়েছে ওখানে। আর কানাইনগর আমার যেখানে বাড়ি, মানে আমার পাশের পাড়ায় আর কি, ওই পঞ্চায়েত আর কি, ওখানে রাধাকৃষ্ণর মন্দিরে যে ওরা সব বিজেপি করে। তা আমার কাছে এসছে, বলছে এই আমরা রডটা কিনতে পারছি না, 1,30,000 টাকা লাগবে, তুমি রডটা একটু কিনে দাও। কিনে দিলাম। সে বিজেপি করুক, ঠাকুর তো একটাই আমাদের। এই তো ব্যাপার। এত দেখেন, এত বলা যায় না কী করেছি না করেছি, বহু আছে। আমি 2013 সাল থেকে মানুষকে দিই, কেন 2011 সাল পর্যন্ত আমার কিছু ছিল না। 11 সালে আমাদের দল ক্ষমতা আসার পরে মানুষের আশীর্বাদে আমি কিন্তু সঠিক পয়সা ইনকাম করা, যে দল ভাঙিয়ে পয়সা না, কিন্তু 11 সাল থেকে আমার টাইমটা ভালো পড়েছে। তারপর থেকে 13 সাল থেকে আমি সবাইকে দিয়েছি, বহু দিয়েছি এরকম। আমি 10 কোটি টাকা দান করার যাব, আমার বায়োডাটা পড়বেন, 10 কোটি টাকা। এটা আমার খাটনির পয়সা, আমার বাপ ঠাকুর তো তাকেও দিয়ে যায়নি। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে শুরু করব র্যাপিড ফায়ার। নবদ্বীপের এমএলএ নন্দ সাহা নাকি নবদ্বীপের চেয়ারম্যান বিমান সাহা? দুজনাই। অভিষেক ব্যানার্জি নাকি মমতা ব্যানার্জি? দুজনাই। ফুটবল নাকি ক্রিকেট? আমি ফুটবলই ভালো লাগে আমার। দীঘা নাকি পুরী? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির বিরাট মন্দির করে দিয়েছে, দীঘাটাই এখন ভালো লাগে। পুরীতে আমাদের যাওয়ার দরকার হয় না, আমার রাজ্যের মধ্যে আছে। রাজনীতি নাকি সমাজসেবা? সমাজসেবা। এতক্ষণ আপনারা দেখলেন ডিজি বাংলার বিশেষ অনুষ্ঠান টক বাংলা। আজকে আমাদের সাথে ছিলেন নদিয়া জেলা পরিষদের মেম্বার শ্রী পলাশ ঘোষ। আগামীতে আসবে অন্য কোনো ব্যক্তিত্ব বা অন্য কোনো নেতৃত্ব, আর আপনাদের চোখ থাকুক ডিজি বাংলায়। নমস্কার।